আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মেহেদী আশিক চৌধুরী। আজকে আপনাদের সাথে ডিসকাস করার বিষয় হচ্ছে ইনফ্লামেশন অ্যান্ড হিলিং। এটা আপনাদের অনেকেই সাজেস্ট করেছেন, সেখান থেকে শুরু করছি। এছাড়া আমাদের প্রফে অবশ্যই জেনারেল প্যাথোলজির খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক, রিটেন ভাইভা প্র্যাকটিক্যাল সব জায়গায় আমরা এটা থেকে কোয়েশ্চেন পাই। পোস্ট গ্রাজুয়েশন এখান থেকে বেশ কিছু কোয়েশ্চেন আসে, আমরা চেষ্টা করবো সেগুলো আলাদা করে হাইলাইট করার। তো অন্য সব ক্লাসের মতো আমাদের উদ্দেশ্য থাকবে কনসাইজ ওয়েতে, একদম আমরা যতটা কমের মধ্যে আমরা আমাদের প্রফের জন্য নিজেদের প্রিপেয়ার করা। তো শুরুতেই ডেফিনেশনটা ওভার দ্য টাইম অনেক চেঞ্জ হয়েছে। একদম লেটেস্ট যে ডেফিনেশনটা এখন চলছে, ইনফ্লামেশন ইজ এ রেসপন্স অফ লিভিং ভাস্কুলারাইজ কানেকটিভ টিস্যু দ্যাট ব্রিংস cells and molecules of host immune system from circulation to the site where it is needed for elimination of the offending agent. এটাও যদি আমরা একটু ভাগ ভাগ করে পড়ি আমাদের মনে থাকবে, কঠিন ডেফিনেশন না। ইনফ্লামেশন, জেনারেল প্যাথোলজি, অন্যান্য, অ্যাজ আই টোল্ড ইউ আর্লিয়ার, প্যাথোলজি ইজ আ সাবজেক্ট দ্যাট হ্যাজ বিন প্র্যাকটিসড ফর থাউজেন্ডস অফ ইয়ার্স। ইট ইজ দ্য স্টার্টিং অফ মেডিসিন অ্যাকচুয়ালি। জেনারেল প্যাথোলজি ফার্স্ট প্র্যাকটিস করতেন মিশরীয়রা, হয়তো তাদেরও আগে গ্রিকরা। মিশরীয়রা ইনফ্লামেশনটাকে ডকুমেন্টেড করে গিয়েছিলেন তাদের প্যাপাইরাসের মধ্যে। তারা লিখে গিয়েছিলেন 4 কার্ডিনাল সাইন্স অফ ইনফ্লামেশন, যেটা প্রফে খুব বেশি ধরে: ক্যালোর, রুবর, ডলর, টিউমর। আমরা যেহেতু ওয়ার্ম ব্লাডেড ক্রিচার, আমাদের ইনফ্লামেশন হলে সেখানে ব্লাড সার্কুলেশন বাড়ে, ব্লাড সার্কুলেশন বাড়লে ওয়ার্ম হবে। ক্যালোর, দ্যাট মিন্স হিট, জায়গাটা রেড, ব্লাডের কারণে রেড, লাল হয়ে গেল। রুবর, সেখানে স্ট্রেচ হবে, একটা জায়গার মধ্যে ব্লাড জমছে, নার্ভ এন্ডিংগুলোকে ইরিটেট করছে, সো পেইন হবে। ডলর, এবং যখন এটা ফুলে যাচ্ছে এটাকে বলছি টিউমার। টিউমার মিন্স সোয়েলিং। যদিও এটা এখন নিউপ্লেশিয়ার সাথে সিনোনিমাস, বাট টিউমারের অরিজিনাল মিনিং, ফার্স্ট টিউমার কিন্তু ইউজ হয়েছিল অ্যাজ এ কার্ডিনাল সাইন অফ ইনফ্লামেশন। এই চারটার সাথে আরেকটা যোগ করলেন রুডলফ ভিরকো, ওনাকে আমরা বলি ফাদার অফ মডার্ন প্যাথোলজি। উনি আরেকটা যোগ করলেন ফাংশিও লিসা। ফাংশিও লিসা মানে রেস্ট্রিকশন অফ ফাংশন। সো 5টা কার্ডিনাল সাইন অফ অ্যাকিউট ইনফ্লামেশন: ক্যালোর, রুবর, ডলর, টিউমার, ফাংশিও লিসা। বারবার ধরবে, অনেকবার ধরবে, এটা অবশ্যই জানতে হবে, এটা আমাদের ভুল করা যাবে না, মাস্ট টু নো। পরবর্তীতে আস্তে আস্তে ইনফ্লামেশন নিয়ে আরও আমরা জানলাম, আরও আমাদের নলেজ বাড়লো। জন হান্টার নামে একজন সায়েন্টিস্ট, উনি প্রথম বললেন যে ইনফ্লামেশন আসলে কোনো ডিজিজ না, রাদার ইট ইজ এ স্টেরিওটাইপিক রেসপন্স টু ভেরিয়াস ডিজিজ। ওনার পরে একজন এলি মেচনিকফ, উনি আইডিয়া দিলেন ফ্যাগোসাইটোসিস। আমরা কিন্তু বাই দিস টাইম জানি ফ্যাগোসাইটোসিস হচ্ছে ম্যাক্রোফেজ যখন এনগালফ করে ফেলা একটা অফেন্ডিং এজেন্টকে। এটা ফার্স্ট ডিসক্রাইব করলেন এলি মেচনিকফ। তারপরে থমাস লুইস, উনি ফার্স্ট আইডিয়া দিলেন হিস্টামিন। এই যে এত কিছু হচ্ছে, কেন হচ্ছে? হিস্টামিন ইজ এ কেমিক্যাল মিডিয়েটার দ্যাট ইজ রেসপন্সিবল। আস্তে আস্তে আরও বের হলো। তো এই ফ্যাগোসাইটোসিস আইডিয়াটা তখন খুব হিট খেয়েছিল। তখন ইভেন জর্জ বার্নার্ড শো এটা নিয়ে নাটকও লিখেছিলেন। একজন ডাক্তার, উনি সর্বরোগের মহৌষধ, আমাদের দেশে অনেকে বলে না, একজন ডাক্তার ওরকম আবিষ্কার করলেন। তো সেই ওষুধের কাজ কী ছিল? ইনক্রিজ ফ্যাগোসাইটোসিস করা। বার্নার্ড শো এটা নিয়ে নাটক পর্যন্ত লিখে ফেলেন। হলিউডে একটা মুভি হয়েছিল ব্লব, একটা স্পেস ক্রিচার পৃথিবীতে চলে আসে এবং মানুষকে গিলে গিলে খেয়ে ফেলে। একটা সবুজ রঙের ক্রিচার মানুষকে তার ওই জেলি লাইক ম্যাটেরিয়ালের মধ্যে ঢুকায় ফেলে। ফ্যাগোসাইটোসিস অ্যাকচুয়ালি জাস্ট এই ব্লবের মতোই। এটা ইভেন রবিন্স এই এক্সাম্পলটা দিয়েছে। আমার সাথে এমডি করতো একজন, ডক্টর সৌমিত্র চক্রবর্তী। ও এত ডেডিকেটেড স্টুডেন্ট ছিল, ওই সিনেমাটা খুঁজে খুঁজে ডাউনলোড করে দেখে ফেলেছে, ব্লব, যেহেতু এটা আছে। তো মানে লেভেল অফ ডেডিকেশন এটা। আর আমি দেখিনি, আমি এখনও দেখি নাই, আমি শুধু জানি। আমার এতটা ডেডিকেটেড আমি ছিলাম না। তা আমরা তো আসলে বেশি ডেডিকেটেড যারা, তাদেরকে আমরা একটু মজা নেই, আতেল বলি, আজকাল আবার পাপি বলি, নতুন টার্ম আসছে পাপি। বেশি বেশি পড়াশোনা করলে পাপি, শয়তানি করলে পাপি, সবই পাপি। আপনাদের কাছে আসলে ভালো কোনটা? তো এই পড়াশোনা করা পাপিরা কিন্তু আলটিমেটলি ভালোই করে। তারা কিন্তু, তাদের আমরা যতই পচাই, তারা কিন্তু তাড়াতাড়ি এস্টাবলিশ হয়। তো পাপীদের পচাইলে পচায় নেন, কারণ সামনে তারা ধরাছোঁয়ার বাইরে চলে যাবে অ্যাকচুয়ালি। তাহলে ইনফ্লামেশন আমাদের দুই ধরনের হতে পারে, অ্যাকিউট অ্যান্ড ক্রনিক ইনফ্লামেশন। আমরা অ্যাকিউট ইনফ্লামেশনটা যদি আমরা ডিফাইন করি, অ্যাকিউট ইনফ্লামেশন ইজ দ্য ইনফ্লামেশন অফ শর্ট ডিউরেশন ক্যারেক্টারাইজড বাই 3 things. Number 1,
increase blood flow. Number 2, increase vascular permeability. Number 3, immigration of leukocyte and plasma cell to the site of injury forming exudate. তিনটা জিনিস, ব্লাড ফ্লো বাড়বে, পারমিয়াবিলিটি বাড়বে, লিউকোসাইট প্লাজমা প্রোটিন যে এক্সুডেট তৈরি করবে। সো হলমার্ক অফ অ্যাকিউট ইনফ্লামেশন ইজ ইনক্রিজ ভাস্কুলার পারমিয়াবিলিটি, এটাকে আমরা হলমার্ক বলছি। তাহলে ডেফিনেশন হয়ে গেল। এখন কজে চলে আসেন, কী কী কজ হতে পারে? ইনফেকশন, এনি ইনফেকশন, মেনলি ব্যাকটেরিয়া দিয়ে, ফরেন বডি, টিস্যু ইঞ্জুরি বা টিস্যু নেক্রোসিস, ইমিউন রিয়াকশন, অটোইমিউন রিয়াকশন, দিজ আর অল কজ অফ অ্যাকিউট ইনফ্লামেশন। এখন অ্যাকিউট ইনফ্লামেশনের কজ হলো, অ্যাকিউট ইনফ্লামেশনের সাথে কিছু জিনিস জেনে রাখা উচিত। হোয়াট ইজ পাস? অ্যাকিউট ইনফ্লামেশন সেল হচ্ছে নিউট্রোফিল। এই যে নিউট্রোফিল আসলো, নিউট্রোফিলটা তো সবসময় থাকবে না, কাজ শেষ হলে এটা অ্যাপোপ্টোসিস হয়ে যাবে, ফিজিওলজিক্যাল অ্যাপোপ্টোসিস। এই ডেড নিউট্রোফিল এবং সে যে ডিস্ট্রাকশন করলো, টিস্যু ডেস্ট্রয়েড টিস্যু, তার সাথে যেই ব্যাকটেরিয়া সে অফেন্ড করেছিল সেই ব্যাকটেরিয়া, এই সবগুলো মিলে যে সাবস্টেন্স তৈরি হয় এটাকে আমরা বলি পাস। এবং এই যে ফ্লুইডটা, ইনফ্লামেশনের যে ফ্লুইডটা আসে, এটাকে আমরা বলি এক্সুডেট, বিকজ ইট ইজ রিচ ইন প্লাজমা প্রোটিন। আরেকটা ইডিমার কারণে হয়, সেটাকে আমরা বলি ট্রান্সুডেট, এটাও একটা ইডিমা, দিস ইজ এক্সুডেটিভ ইডিমা। তো আমাদের এই আইডিয়াগুলো জানা উচিত। এরপরে আসেন আমরা প্রফে আমরা খুব জিজ্ঞেস করি হোয়াট আর দ্য ইভেন্টস অফ অ্যাকিউট ইনফ্লামেশন। দুইটা ইভেন্ট, ভাস্কুলার ইভেন্ট, সেলুলার ইভেন্ট। ইনিশিয়ালি ভেসেলে কিছু হবে, তারপরে সেলের হবে। আমরা একবারে যদি পুরোটা পড়ে যাই, একটা সিরিয়ালে পড়ে আমাদের মনে থাকবে। আমরা শুরু করি। ট্রানজিয়েন্ট ভেসোকনস্ট্রিকশন, পারসিস্টেন্ট ভেসোডাইলেশন, ইনক্রিজ ভাস্কুলার পারমিয়াবিলিটি, স্ট্যাসিস। এই চারটা হচ্ছে ভাস্কুলার ইভেন্ট। এরপরেই শুরু হয়ে যাবে সেলুলার ইভেন্ট। সেলুলার ইভেন্টে কী কী আসে? মার্জিনেশন, রোলিং, অ্যাডহেশন, ট্রান্সমাইগ্রেশন, কেমোট্যাক্সিস। কেমোট্যাক্সিস করে সে অফেন্ডিং এজেন্ট পর্যন্ত পৌঁছায় গেল। তারপরে কি করবে? ফ্যাগোসাইটোসিস। এটার আবার স্টেপ কী কী? রেকগনিশন, অ্যাটাচমেন্ট, এনগালফমেন্ট, কিলিং বাই অক্সিজেন ডিপেন্ডেন্ট কিলিং অ্যান্ড অক্সিজেন ইন্ডিপেন্ডেন্ট কিলিং। তাহলে দেখেন পুরো আমাদের সিরিয়ালটা হয়ে গেল। আমরা এখন একটু ভিতরে বুঝি কোনটা কী হচ্ছে। এই যে ভেসোকনস্ট্রিকশন, ভেসোডাইলেশনগুলো হয়, শুরু হয় আর্টারিয়াল লেভেলে। আমরা তো জানি কার কী কাজ, তাই না? আর্টারির কাজ হচ্ছে ডিস্ট্রিবিউশন করা, ক্যাপিলারির কাজ গ্যাসেস এক্সচেঞ্জ করা। আর্টারিয়ালের কাজ কী ছিল? পেরিফেরাল রেজিস্ট্যান্স দেওয়া। তো আর্টারিয়াল লেভেলে এই ভেসোকনস্ট্রিকশন হওয়ার পর একটা পারসিস্টেন্ট ভেসোডাইলেশন হবে। কেন হবে? কেমিক্যাল মিডিয়েটারের জন্য হবে, আমরা আসবো সেটাতে। এটা হওয়ার পরে কী হচ্ছে? ফ্লুইড বের হওয়া শুরু করলো, তাই না? ভেসোডাইলেশন হওয়ার কারণে ভাস্কুলার পারমিবিলিটি বাড়লো, ফ্লুইড বার হওয়া শুরু করলো। কীভাবে ভাস্কুলার পারমিবিলিটি বাড়ে? তিনটা প্রসেসে। নাম্বার 1, endothelial gap junction created due to contraction of the endothelial cell. কন্ট্রাকশন, এই যে কন্ট্রাকশন হয়ে গ্যাপ জাংশন তৈরি হবে, এদিক দিয়ে বের হয়ে যাবে। নাম্বার 2, ডিরেক্ট টক্সিক ইঞ্জুরি বাই কেমিক্যাল অর বার্ন, এন্ডোথেলিয়ালটা ডিরেক্ট ডিসরাপ্ট হয়ে যাবে। নাম্বার 3, ইনক্রিজ ট্রান্সসাইটোটিক চ্যানেল, কিছু ভেসিকোভ্যাগুলার অর্গানেলি তৈরি হবে, এই অর্গানেলিগুলো সেলটাকে ভিতর থেকে বাইরে নিয়ে যাবে। এইভাবে পারমিবিলিটিটা বেড়ে গেল। বাড়লে কী হলো? আমরা জানি ব্লাডের একটা ল্যামিনার ফ্লো থাকে। ল্যামিনার ফ্লো মানে কি? মাঝখান দিয়ে সেলগুলো যাচ্ছে, চারপাশ দিয়ে ফ্লুইডটা থাকছে। যখন ফ্লুইড বের হয়ে যাচ্ছে সমানে, ফ্লুইড কমে গেল, সেল বেশি, তার মানে কি? ভিসকোসিটি বেশি, ব্লাড স্লিপ করতে পারছে না, ল্যামিনার ফ্লো ডিসরাপ্ট হয়ে যাচ্ছে। এই কন্ডিশনটাকে বলা হয় স্ট্যাসিস। এই স্ট্যাসিস হওয়ার পরেই সেলুলার ইভেন্ট শুরু হবে। যেহেতু ল্যামিনার ফ্লো ডিসরাপ্ট, সেলগুলা মার্জিনে চলে গেল, মার্জিনেশন, সেখানে তারা একটু গড়াগড়ি খাবে, গোল গোল সেল, তাই না? রোলিং হবে, অ্যাডহেয়ার করবে। কীভাবে অ্যাডহেয়ার করে? এন্ডোথেলিয়ালের গায়ে কিছু প্রোটিন থাকে, পি সিলেকটিন, ই সিলেকটিন, আবার ডাব্লিউবিসির গায়েও কিছু রিসেপ্টর থাকে, যেমন ইন্টেগ্রিন, সায়ালাইল, লুইস, এক্স মডিফাইড প্রোটিন। এদের মধ্যে একটা বাইন্ডিং হয়, এই বাইন্ডিংয়ের মাধ্যমে অ্যাডহেশন হয়। অ্যাডহেশন করে তারা এটাকে ট্রান্সমাইগ্রেশন, বাইরে পাঠায় দেয়, ভেসেল থেকে বাইরে পাঠায় দিল। এরপরে এটাকে যেতে হবে অফেন্ডিং এজেন্ট পর্যন্ত। এই যাওয়াটাকেই বলে কেমোট্যাক্সিস। কেমোট্যাক্সিস আমরা শর্ট নোট চলে আসা, অনেক সময় আমরা জিজ্ঞেস করি, এটাকে আমরা ডিফাইন করলে কি বলবো? লোকোমোশন অফ লিউকোসাইট from vessel to the site of injury along a chemical gradient, chemotaxis. এই chemical gradient কারা দেয়? Those are the chemotractants বলি আমরা এটাকে। কী কী আছে? 1 নম্বর ব্যাকটেরিয়াল প্রোডাক্ট, 2 নম্বর C5A কমপ্লিমেন্ট, লিউকোট্রিয়েন B4, ইন্টারলিউকিন 8, তার মানে বিভিন্ন কমপ্লিমেন্ট, সাইটোকাইন, কেমোকাইন, ব্যাকটেরিয়াল প্রোডাক্ট, এরা সবাই মিলে কেমোট্যাক্সিসের একটা কেমিক্যাল গ্রেডিয়েন্ট তৈরি করছে। এরা কি করে? এরা সেকেন্ড মেসেঞ্জার সিস্টেমটাকে অ্যাক্টিভ করে দেয়। এটা জাস্ট জানার জন্য, এটা প্রফে আসবে না। সেকেন্ড মেসেঞ্জার ইনক্রিজ করে সাইটোসোলিক ক্যালসিয়ামকে, সাইটোসোলিক ক্যালসিয়াম গুয়ানোসিন ট্রাইফসফেটকে অ্যাক্টিভ করে। গুয়ানোসিন ট্রাইফসফেট কী করে? পলিমারাইজেশন অফ অ্যাক্টিন করে। অ্যাক্টিনটা সামনে বসে, মায়োসিনটা পিছে থাকে। একটা লিউকোসাইটের অ্যাক্টিনটা টেনে টেনে মায়োসিনটাকে নিয়ে যায়।
যাই হোক, আমাদের মলিকুলার লেভেল জানতে হবে না, আমাদের কেমোট্র্যাক্টেনের নাম, ডেফিনেশন এইটুক জানলেই হবে। আর এরপরে আসেন কী কী সেল, কোনটার কী সেল হয়। অ্যাকিউট ইনফ্লামেশনে যে সেলটা এক নম্বরে আসবে নিউট্রোফিল। নিউট্রোফিল কতক্ষণ থাকবে? 24 to 48 আওয়ার, এরপরে কিন্তু এটা অ্যাপোপ্টোসিস হয়ে যাবে। এরপরে কোন সেল আসবে? লিম্ফোসাইট। সো লিম্ফোসাইট ইজ অলসো দ্য সেল অফ ক্রনিক ইনফ্লামেশন। আমরা একসাথে সেলগুলো পড়ে ফেলি, মনে থাকবে। অ্যাকিউট ইনফ্লামেশনের জন্য নিউট্রোফিল, ক্রনিক ইনফ্লামেশনের জন্য লিম্ফোসাইট। এখন আসেন এক্সেপশন। অ্যাকিউট ইনফ্লামেশনে নিউট্রোফিল ছাড়া লিম্ফোসাইট কখন আসবে? যদি ভাইরাল ইনফ্লামেশন হয়, যদি টিউবারকুলোসিস হয়, যদি টিউবারকুলোসিস অবশ্য ক্রনিকের মধ্যেই পড়বে, যদি অ্যালার্জি বা অ্যাজমা বা প্যারাসাইটিক হয়, তাহলে অ্যাকিউট হলেও সেখানে আসবে ইওসিনোফিল এবং মাস্ট সেল, নিউট্রোফিল আসবে না, কম আসবে। আবার কিছু কন্ডিশন থাকতে পারে এগুলো ক্রনিক ইনফ্লামেশন কিন্তু এখানে নিউট্রোফিল আছে। এটা কি? ধরেন ক্রনিক অস্টিওমাইলাইটিস, এখানে নিউট্রোফিলই থাকবে। সিউডোমোনাস ব্যাকটেরিয়া দিয়ে যদি ইনফেকশন হয়, এখানেও নিউট্রোফিল থাকবে। স্মোকিং রিলেটেড লাং ইঞ্জুরি, এটা যদি প্রলং হয়, এখানেও নিউট্রোফিল প্রিডমিনেন্ট থাকে। তাহলে আমরা এক্সেপশনগুলোও জানলাম। ক্রনিক ইনফ্লামেশনের সেল যেমন লিম্ফোসাইট, এটারও এক্সেপশন থাকবে। তাহলে রিউমাটয়েড আর্থ্রাইটিস, ক্রনিক এন্ডোমেট্রাইটিস, এসব জায়গায় প্লাজমা সেলটা প্রিডমিনেন্ট হবে এক্সেপ্ট লিম্ফোসাইটের পরিবর্তে। তাহলে আমরা সবগুলা সেল মোটামুটি জেনে গেলাম কখন কি সেল আসে। এই সেলগুলা তো উদ্দেশ্য হচ্ছে হিল করা, হেল্প করা, তাই না? কিন্তু অনেক সময় এরা নিজেরাই ড্যামেজ করে ফেলে। এটাকে বলা হয় লিউকোসাইট ইনডিউসড ইনজুরি, বা এটাকে আমরা কোল্যাটারাল ড্যামেজ বলতে পারি। ইনফ্লামেশন হইতে যে বডিতে অনেক কোল্যাটারাল ড্যামেজ হয়। এই যে কোভিডের জন্য যে ড্যামেজ হচ্ছে, এটা কিন্তু আসলে একটা, আমরা কোনো ডিটেলসে যাব না। আপনি যদি এক কথায় কোভিডের প্যাথোজেনেসিস বলেন, এক কথা আপনি বলতে পারবেন অ্যাকিউট ইনফ্লামেশন। কী হয়? অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম। কেন হয়? এই লিউকোসাইট ইনডিউসড ইনজুরি। এই যে লিউকোসাইট অনেক সাইটোকাইন রিলিজ করে, সাইটোকাইন স্টর্ম তৈরি হয়ে যায়। কারণ আচ্ছা, আমরা কোভিডে গেলে অনেক কথা বলতে হবে, আমরা আর ওইদিকে যাব না। আমি শুধু লিউকোসাইট ইনডিউসড ইনজুরির এক্সাম্পল বলার জন্য এটা বললাম। লিউকোসাইট ইনডিউসড ইনজুরির অ্যাকিউট এক্সাম্পল হচ্ছে ARDS, গ্লোমেরুলোনেফ্রাইটিস, লাং অ্যাবসেস, সেপসিস। ক্রনিক এক্সাম্পল হচ্ছে সব এ দিয়ে, অ্যাজমা, অ্যাথেরোস্ক্লেরোসিস, আর্থ্রাইটিস। এটা লেটেস্ট বইয়ে লিউকোসাইট ইনডিউসড ইনজুরিটা কভার করেনি। আমি তারপরে বললাম যেহেতু কোভিড সিচুয়েশান আমাদের জানা উচিত এটা কেন হচ্ছে। প্রফে হয়তো এটা অত আসবে না, পোস্ট গ্রাজুয়েশনে আসতে পারে। তো এরপরে আমরা চলে আসলো আমাদের সেলটা, ম্যাক্রোফেজ চলে আসলো আমাদের ব্যাকটেরিয়া পর্যন্ত। এরপরে হবে ফ্যাগোসাইটোসিস। ফ্যাগোসাইটোসিস স্টেপগুলো আমরা অলরেডি বলে ফেলেছি। এখানে অনেকগুলো রিসেপ্টর কাজ করে। আপনারা একটা রিসেপ্টরের নাম মনে রাখতে পারেন, টোল লাইক রিসেপ্টর। টোল লাইক রিসেপ্টর দিয়ে ম্যাক্রোফেজটা রেকগনাইজ করে ব্যাকটেরিয়াকে। তারপর এটা কিলিং করবে মেইনলি অক্সিজেন ডিপেন্ডেন্ট অ্যান্ড অক্সিজেন ইন্ডিপেন্ডেন্ট। অক্সিজেন ডিপেন্ডেন্ট কিলিং করবে কী করে? রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস দিয়ে, সুপার অক্সাইড, হাইড্রোজেন পারঅক্সাইড, পারঅক্সিনাইট্রাইট। সবচেয়ে পোটেন্ট সিস্টেমটা হচ্ছে সুপার অক্সাইড, হাইড্রোজেন পারঅক্সাইড, মাইলো পারঅক্সাইড, হ্যালাইড সিস্টেম। এই সিস্টেমটা দিয়ে সবচেয়ে পোটেন্ট অক্সিজেন ডিপেন্ডেন্ট কিলিং হয়। অক্সিজেন ইন্ডিপেন্ডেন্ট কিলিংও হয়। অক্সিজেন ছাড়াও কিছু প্রোটিন থাকে যেটা দিয়ে ম্যাক্রোফেজ কিল করতে পারে, যেমন লাইসোজাইম, ল্যাক্টোফেরিন, ক্যাথেলিসিডিন, মেজর বেসিক প্রোটিন, ব্যাকটেরিয়াল পারমিবিলিটি ইনক্রিজিং প্রোটিন। তো আমরা মোটামুটি কিলিংটা আমাদের জানা হয়ে গেল। তার মানে ম্যাক্রোফেজের কাজ হচ্ছে ফ্যাগোসাইটোসিস, সে সবসময় খাওয়ার মধ্যে থাকবে, তাই না? আমাদের কাজ হচ্ছে এখন না খেয়ে থাকা, আমরা এখন রোজা থাকবো। এক বাঙালি ভদ্রলোক আর এক কোরিয়ানের মধ্যে আলাপ হচ্ছে। কোরিয়ান ভদ্রলোক কীভাবে কোনোভাবেই রোজার কনসেপ্ট বুঝতে পারছে না, যে আপনারা সারাদিন না খেয়ে থাকেন কেন? খাই না কারণ এটা আমাদের ফেইথ, এটা আমাদের রিলিজিয়ন। তো তা ঠিক আছে, আপনারা একটু লুকিয়ে খেয়ে ফেলবেন, বাসায় যেয়ে খেয়ে ফেলবেন, কেউ যখন দেখছে না। তো বাঙালি হেসে উত্তর দিল যে না, আমরা তাও করবো না, কারণ আল্লাহ দেখছে, আল্লাহ ইজ ওয়াচিং আস। কোরিয়ান মুগ্ধ হয়ে গিয়েছে, মানে আপনারা চুপচুপ করেও খান না কারণ আল্লাহ দেখছে, আপনাদের এত ফেইথ। তার মানে তো আপনাদের দেশে মনে হয় কোনো চুরিও হয় না, কেউ মিথ্যা কথাও বলে না, কোনো দুর্নীতিও হয় না, আপনারা এত ভালো। এখন বাঙালি তো আর অ্যান্সার দিতে পারে না। তো যাই হোক, আশা করি আমরা ভালো করে, আমরা যারা মুসলিম আমরা প্রপারলি রোজা রাখছি, আশা করি যারা সুস্থ আছি। তো এই যে এত কিছু হয়ে গেল, এই যে সেলটা ভেসোডাইলেশন হইলো, পারমিবিলিটি বাড়লো, সেল আসলো, মারলো, এই সব কিছুর স্টিমুলাস কে দিচ্ছে? কেমিক্যাল মিডিয়েটার্স, যেটা আমাদের প্রফের জন্য খুবই ইম্পর্টেন্ট। রবিন্স একটা ছক আছে, ওই ছকটা আমরা একটু ডিসকাস করব, কোন কাজটা কে করে। প্রথমেই তো ভেসোডাইলেশন, এটা কে করে? হিস্টামিন, প্রোস্টাগ্ল্যান্ডিন।
এরপরে ইনক্রিজ ভাস্কুলার পারমিয়াবিলিটি, এটা কে করে? হিস্টামিন, সেরোটোনিন, লিউকোট্রিয়েন, B4, C4, D4, কমপ্লিমেন্ট C5A, C3A। এরপরে কেমোট্যাক্সিস, কেমোট্যাক্সিস আমরা অলরেডি বলে ফেলেছি, ব্যাকটেরিয়াল প্রোডাক্ট, লিউকোট্রিয়েন, B4, ইন্টারলিউকিন 8, C5A। তারপরে পেইন, ইনফ্লামেশন, সব কোনটা কে করে? পেইন করে হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন করে, ব্র্যাডিকাইনিন করে, ফিভার করে ইন্টারলিউকিন 1, TNF, প্রোস্টাগ্ল্যান্ডিন। টিস্যু ড্যামেজ করে রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস এরা। তাহলে এটা আমাদের রিটেন, ভাইভা, অবজেক্টিভ সব জায়গায় আসবে। আরেকটা কোয়েশ্চেন করবে যে এদের সোর্স কী? এই হিস্টামিন, প্রোস্টাগ্ল্যান্ডিন, সেরোটোনিন, সাইটোকাইন্স, কেমোকাইন্স, এরা সব হচ্ছে সেল ডিরাইভ, বিভিন্ন সেল থেকে আসে, নিউট্রোফিল, মাস্ট সেল, বিভিন্ন সেল থেকে আসে। আর কমপ্লিমেন্ট কাইনিনস যেমন ব্র্যাডিকাইনিন অ্যান্ড প্রোটিয়াস, এরা আসে প্লাজমা ডিরাইভ, দে আর প্লাজমা ডিরাইভড। তো এটা একটা পাথওয়ে আছে, একটা সুন্দর পাথওয়ে আছে, যে এই পাথওয়েটার ইম্পর্টেন্স কি জানেন? এই পাথওয়ে থেকে আপনি মোটামুটি প্রফে তো এমসিকিউ পাবেনই, আপনি পোস্ট গ্র্যাজুয়েশনে ইভেন 2-3টা এমসিকিউ পেয়ে যাবেন, বলে দেওয়া যায়। এই যে সেল মেমব্রেনে ফসফোলিপিড থাকে, ফসফোলিপিডটা ভাঙে কি দিয়ে? ফসফোলাইপেস, ভেঙে হয় অ্যারাকিডোনিক অ্যাসিড। এই ফসফোলাইপেসকে ইনহিবিট করতে পারে কে? স্টেরয়েড। এই অ্যারাকিডোনিক অ্যাসিডের আবার 2টা পাথওয়ে হয়, সাইক্লোঅক্সিজিনাস, লাইপোক্সিজিনাস। সাইক্লোঅক্সিজিনাস পাথওয়েতে যে 2টা জিনিস তৈরি হয়, একটা হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন আর একটা থ্রম্বোক্সান। আর লাইপোক্সিজিনাস আবার আছে 5-12, 5-এ হয় হচ্ছে লিউকোট্রিয়েন, 12-এ হয় লিপোক্সান। ওইদিকে আবার সাইক্লোঅক্সিজিনাসকে ইনহিবিট করতে পারে কে? অ্যাসপিরিন, ইন্ডোমিথাসিন, COX-1, COX-2, এগুলো সবগুলো অবজেক্টিভের কোশ্চেন। এবং এখানে তো সিগনিফিক্যান্স কী? তার মানে এই যে স্টেরয়েড, COX-1, COX-2, অ্যাসপিরিন, দিজ আর অল পোটেন্ট অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ। আমরা যখন ফার্মাকোলজি পড়বো দেখবো যে দে হ্যাভ আ পোটেন্ট অ্যান্টি ইনফ্লামেটরি অ্যাকশন। তাহলে এই যে মিডিয়েটারগুলো তৈরি হলো, প্রোস্টাগ্ল্যান্ডিন, থ্রম্বোক্সান, লিউকোট্রিয়েন, লিপোক্সান, কোনটার কাজ কী? আপনাদের অবজেক্টিভে আসবেই, পোস্ট গ্র্যাজুয়েশন তো আসবেই, প্রফেও আসবে। প্রফে আপনারা অত পাত্তা দেন না, কারণ দেখাদেখি করে লিখবেন, এমসিকিউ না পারলেও তো অত ফেল হবে না। বাট পোস্ট গ্র্যাজুয়েশনে তো না পারলে আবার চান্স পাওয়া না পাওয়ার ব্যাপার। প্রোস্টাগ্ল্যান্ডিনের কাজ হচ্ছে ভেসোডাইলেশন, ভাস্কুলার পারমিয়াবিলিটি। তার সাথে আরেকটা কী আসে? থ্রম্বোক্সান। তাহলে এর কাজটা হবে উল্টা, ভেসো কনস্ট্রিকশন, প্রমোট প্লাটিলেট এগ্রিগেশন। ওই দিকে আসতেছে কি? প্রথমে লিউকোট্রিয়েন, তারপর লিপোক্সান। লিউকোট্রিয়েনের কাজ এটার সাথে মিলাই দেন, আবারও ভেসো কনস্ট্রিকশন, তার সাথে সে ব্রঙ্কোস্পাজম করে, লিউকোট্রিয়েন B4 কেমোট্যাক্সিস করে, আগেই পড়েছি। তাহলে লিপোক্সানের কাজ আবার উল্টায় দেন, ইনহিবিট কেমোট্যাক্সিস, তার সাথে ইনহিবিট নিউট্রোফিল এগ্রিগেশন বা নিউট্রোফিল অ্যাডহেশন। আমরা কাজগুলো পেয়ে গেলাম। এটা কিন্তু মানে গ্র্যাজুয়েশনের চেয়ে পোস্ট গ্র্যাজুয়েশন অনেক বেশি ইম্পর্টেন্ট। তাহলে কেমিক্যাল মিডিয়েটর গেল। আমরা কমপ্লিমেন্ট, আসলে আমরা যে কমপ্লিমেন্টের কথা বারবার চলে আসছে, কমপ্লিমেন্ট মাইক্রোবায়োলজিতে, ইমিউনোলজিতে পড়িয়ে ফেলে। আমরা একটু ছোটো করে বলে রাখি, কমপ্লিমেন্টস আর প্রোটিন দ্যাট হেল্পস ইন আওয়ার ইমিউন সিস্টেম। এটা 3টা পাথওয়েতে অ্যাক্টিভ হয়, ক্লাসিক্যাল পাথওয়ে, অল্টারনেটিভ পাথওয়ে, ল্যাকটিন অ্যাক্টিভেশন পাথওয়ে। ইমিউন কমপ্লেক্স আসলে ক্লাসিক্যাল পাথওয়ে অ্যাক্টিভ হয়, সেলুলার পলিস্যাকারাইড, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার, অথবা IgA, অথবা এন্ডোটক্সিন, এগুলোর কারণে অল্টারনেট পাথওয়ে অ্যাক্টিভ হয়। আর ব্যাকটেরিয়ার যে লেকটিন থাকে, এটার জন্য একটা লেকটিন অ্যাক্টিভেশন পাথওয়ে আছে। সবগুলো পাথওয়ে কনভার্জ করে কি করে? C3টাকে ভাঙে, C3A হয়, C5A হয়। আলটিমেটলি এই প্রোডাক্টগুলো একসাথে তৈরি করে মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স, ম্যাক। এই মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স সেলুলার সাইটোলাইসিস করে। কমপ্লিমেন্টের কাজ আপনাদের মনে রাখা একদম সহজ, ইনফ্লামেশনের যে সিকোয়েন্স, এগুলোই কমপ্লিমেন্টের কাজ। ভেসোডাইলেশন, ভাস্কুলার পারমিয়াবিলিটি, এই দুইটাকে একসাথে মিলে বলে অ্যানাফাইলেটক্সিস, কমপ্লিমেন্টের কাজ। কেমোট্যাক্সিস, কমপ্লিমেন্টের কাজ। সেল ডেথ করা, অফেন্ডিং সাইটোলাইসিস করা, কমপ্লিমেন্টের কাজ। তো কমপ্লিমেন্টের কাজ পেয়ে গেলাম, আমরা পাথওয়ে পেয়ে গেলাম। এখন এই যে অ্যাকিউট ইনফ্লামেশন হলো, এই অ্যাকিউট ইনফ্লামেশনের ফেট কি? অ্যাকিউট ইনফ্লামেশনের সিকোয়েন্স কি? হিলিং, কমপ্লিট রেজলিউশন হয়ে যেতে পারে, হিলিং বাই ফাইব্রোসিস হতে পারে, রেজলিউশন হলো ফাইব্রোসিস থাকবে তার সাথে, অর প্রোগ্রেস টু ক্রনিক ইনফ্লামেশন। তাহলে আমরা 3টা ফেট পেয়ে গেলাম। আরেকটা কোয়েশ্চেন আমরা করি, এটা সামহাউ কেন জানি প্রফে অনেকেই পারে না, হোয়াট আর দ্য মরফোলজিক্যাল প্যাটার্নস অফ অ্যাকিউট ইনফ্লামেশন। অ্যাকিউট তো বুঝলাম, এটা কিছু ভেরিয়াস প্যাটার্নে আসে, যেমন সেরাস, ফিব্রিনাস, সাপোরেটিভ, আলসার। সেরাস হচ্ছে বডির সব লাইনিং ক্যাভিটি থেকে যে ফ্লুইড সিক্রেশন হয়, যেমন পেরিটোনিয়াল প্লুরাল ইফিউশন বা স্কিনের যে ব্লিস্টার, দিস ইজ সেরাস। ফিব্রিনাস হচ্ছে যখন গ্যাপটা একটু বেশি, ফিব্রিনোজেনটাও বের হয়ে আসে এবং সেটা পরবর্তীতে ফিব্রিন একটা মেশওয়ার্ক তৈরি করে, যেমন ফিব্রিনাস পেরিকার্ডাইটিস, এক্সিলেন্ট একটা এক্সাম্পল। সাপোরেটিভ কি? সাপোরেটিভ মানে হচ্ছে যেখানে এক্সটেন্সিভ পাস ফর্মেশন হয়, অ্যাপসেস,
অ্যাবসেস মানে কি? অ্যাবসেস আপনাদের সার্জারিতেও জিজ্ঞেস করবে। অ্যাবসেস ইজ separation buried in a organ cavity or confined space. আর লাস্টে আসছে আলসার। আলসার কি? ব্রিচ অফ কন্টিনিউটি অফ সারফেস এপিথেলিয়াম ডিউ টু স্লাফিং অফ ইনফ্লামেটরি নেক্রোটিক টিস্যু, যেমন পেপটিক আলসার। এপিথেলিয়ামের কন্টিনিউটি নষ্ট হলে বলি আলসার, ওইদিকে বোনসের কন্টিনিউটি নষ্ট হলে বলি ফ্র্যাকচার। তো অ্যাকিউট ইনফ্লামেশন কিন্তু শেষ, অ্যাকিউট ইনফ্লামেশনে কিন্তু আর কিছু নেই। এখন অ্যাকিউট ইনফ্লামেশন যদি প্রোগ্রেস করে তখন হয়ে যাবে ক্রনিক ইনফ্লামেশন। ক্রনিক ইনফ্লামেশনের ডেফিনেশন আপনারা প্রায় ভুল করেন, পুরোটা বলেন না। আপনারা প্লিজ পুরোটা বলার চেষ্টা করবেন। ক্রনিক ইনফ্লামেশন ইজ দ্য ইনফ্লামেশন অফ প্রলং ডিউরেশন, এক নম্বর কথা। দ্যাট ইজ ক্যারেক্টারাইজড বাই অ্যাক্টিভ ইনফ্লামেশন, টিস্যু ডিস্ট্রাকশন অ্যান্ড অ্যাটেম্পট অ্যাট হিলিং ইন ভ্যারিয়িং ডিগ্রি। তিনটা জিনিসই থাকবে। অ্যাক্টিভ ইনফ্লামেশন থাকবে মানে আপনি লিম্ফোসাইট পাবেন, টিস্যু ডিস্ট্রাকশন থাকবে মানে আপনি নেক্রোসিস পাবেন, অ্যাটেম্পট অ্যাট হিলিং মানে আপনি গ্র্যানুলেশন টিস্যু এখানে পাবেন। সো ক্রনিক ইনফ্লামেশনের তিনটা কথা আমাদের বলতে হবে। এটা এক্সাম্পল ধরেন রিউমাটয়েড আর্থ্রাইটিস, অ্যাথেরোস্ক্লেরোসিস, লাং ফাইব্রোসিস, টিউবারকুলোসিস। বাংলাদেশের অ্যাসপেক্টে আপনি টিবিটা আগে বলেন। এখানে আরেকটা কোশ্চেন চলে আসে, লিম্ফোসাইট তো ক্রনিক ইনফ্লামেশনের সেল, নো ডাউট, বাট ক্রনিক ইনফ্লামেশনে মোস্ট ইম্পর্টেন্ট রোল প্লে করে ম্যাক্রোফেজ। কারণ কিছুটা যেতে আমরা যখন হিলিং পড়বো আমরা দেখবো যে কোনো ইনফ্লামেশন একটু প্রোগ্রেস করলেই ম্যাক্রোফেজ চলে আসে। তো হোয়াট ইজ দ্য রোল অফ ম্যাক্রোফেজ ইন ক্রনিক ইনফ্লামেশন একটা কোশ্চেন আসে। আপনারা যদি একদম ছোট করে পড়েন, ম্যাক্রোফেজ দুইভাবে অ্যাক্টিভ হয়, ক্লাসিক্যাল পাথওয়ে, অল্টারনেটিভ পাথওয়ে। ক্লাসিক্যাল পাথওয়েতে অ্যাক্টিভ করে সে কী করে? রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস রিলিজ করে, এটার মাধ্যমে সে ফ্যাগোসাইটোসিস করছে, এক নাম্বার কাজ। আরেকটা কাজ আছে, সে ইন্টারলিউকিন 12 রিলিজ করে, এটা হেল্পার টি সেলকে অ্যাক্টিভ করে। হেল্পার টি সেলকে অ্যাক্টিভ করার মাধ্যমে সে অ্যাক্টিভ ইনফ্লামেশন করছে। তাহলে দুই নম্বর কাজ ইনফ্লামেশন। ম্যাক্রোফেজ আর হেল্পার টি সেল একটা ইন্টার রিলেশন থাকে, খুব সুন্দর। হেল্পার টি সেল কী করে? গামা ইন্টারফেরন রিলিজ করে ম্যাক্রোফেজকে অ্যাক্টিভ করে, ম্যাক্রোফেজ আবার ইন্টারলিউকিন 12 রিলিজ করে হেল্পার টি সেলকে অ্যাক্টিভ করে, একজন আরেকজন একটা সার্কেল চলতে থাকে। সো ম্যাক্রোফেজ আমি দুটা কাজ পেলাম, ফ্যাগোসাইটোসিস, ইনফ্লামেশন। অল্টারনেট পাথওয়েতে অ্যাক্টিভ হয়ে সে কী করে? হিলিং, রিপেয়ার অ্যান্ড অ্যান্টি ইনফ্লামেটরি এফেক্ট, এই দুইটাও সে দেয়। সে ট্রান্সফর্মিং গ্রোথ ফ্যাক্টর রিলিজ করে হিলিং করে, আবার ইন্টারলিউকিন 10 রিলিজ করে সে অ্যান্টি ইনফ্লামেটরি অ্যাকশনও দেয়। তাহলে দেখেন ম্যাক্রোফেজের চারটা কাজ পেয়ে গেলাম, ফ্যাগোসাইটোসিস, ইনফ্লামেশন, রিপেয়ার, অ্যান্টি ইনফ্লামেটরি এফেক্ট। আপনারা ছোটো করে লেখেন, আপনি কিন্তু ফুল মার্কস পেয়ে যাবেন, আপনাকে তো ডিটেলস লেখার দরকার নেই, মেইন কথা লিখলেই হবে। তাহলে ম্যাক্রোফেজের রোল জানার পরে আমাদের আরেকটা জিনিস আমাদের প্রফের জন্য সবসময় খুব ইম্পর্টেন্ট, গ্র্যানুলোমা। হোয়াট ইজ গ্র্যানুলোমা? অনেক সময় ক্রনিক ইনফ্লামেশন হয়েও সেলটাকে বা অফেন্ডিং এজেন্টটাকে সরাতে পারে না, তখন কি করে? সে কন্টিনিউয়াস চেষ্টা করতে থাকে। এই যে ম্যাক্রোফেজ টি সেলকে ডাকে, টি সেল ম্যাক্রোফেজকে ডাকে, তারা আস্তে আস্তে ওই জায়গাটাকে ঘিরে ফেলার চেষ্টা করে এবং ম্যাক্রোফেজটা নিজে এক্সটেন্সিভ কাজ করতে করতে ট্রান্সফর্ম হয়ে একটা সেল হয়ে যায়, এটাকে বলে এপিথেলয়েড সেল। এপিথেলয়েড বানানটা আপনারা খুব ভুল করেন, ইপিআই THELIOID, এই যে ওআইডির আগে আরেকটা আই, এটা আপনারা দেন না। এপিথেলয়েড, এটা আমি আমার স্টুডেন্টদের এত বারবার শিখিয়েছি যাতে ওরা ভুল না করে। এপিথেলয়েড ওরা ইউরিনের প্র্যাকটিক্যালে যে এপিথেলিয়াল সেল পাওয়া যায় সেখানে এপিথেলয়েড লিখে দিয়ে আসছে, বেশি শিখে ফেলেছি। যাই হোক, আপনারা এই বানানটা ভুল করবেন না, এপিথেলয়েড বানানটা খুব ভুল হয়। ডক্টর হয়ে ভুল করা উচিত না, তাই না? টনসিলাইটিস বানান ভুল হয়, এগুলো আমরা খেয়াল রাখবো যাতে না হয়। হার্শবার্ন ডিজিজ, ক্রন ডিজিজ, এই বানানগুলো আমাদের খেয়াল করতে হবে একটু। তো এপিথেলয়েড সেলটা কি? এপিথেলয়েড সেলটা হচ্ছে ইটস আ বোট শেপ সেল, ইট ইজ অ্যাকচুয়ালি অ্যাক্টিভেটেড ম্যাক্রোফেজ। এটা দেখতে হয় বোট শেপ বা মুড়ির মতো, পাফড রাইস। ইট হ্যাজ অ্যাবান্ডেন্ট গ্র্যানুলার ইওসিনোফিলিক সাইটোপ্লাজম, ওভারল্যাপিং সেল বাউন্ডারিজ, ভেসিকুলার নিউক্লিয়াস। এই হচ্ছে এর ক্রাইটেরিয়া। তো গ্র্যানুলোমাকে যখন ডিফাইন করবো, দিস ইজ এ ফোকাই অফ ক্রনিক ইনফ্লামেশন দ্যাট ইজ ক্যারেক্টারাইজড বাই মাইক্রোস্কোপিক অ্যাগ্রিগেশন অফ এপিথেলয়েড সেল। আরও যদি ছোটো করে বলেন, মাইক্রোস্কোপিক অ্যাগ্রিগেশন অফ এপিথেলয়েড সেল। এর সাথে আরও কিছু কথা বলে, উইথ সারাউন্ডেড বাই কলার অফ লিম্ফোসাইট, ইটিসি। এগুলো বলতেও পারেন, নাও বলতে পারেন। মেইন কথা হচ্ছে মাইক্রোস্কোপিক অ্যাগ্রিগেশন অফ এপিথেলয়েড সেল, দিস ইজ গ্র্যানুলোমা। কোন কোন ডিজিজে পাই? টিউবারকুলোসিস, ক্যাসিয়েটিং গ্র্যানুলোমা পাই। লেপ্রোসি, নন ক্যাসিয়েটিং গ্র্যানুলোমা পাই। সার্কোয়েডোসিস, নেকেড গ্র্যানুলোমা বলি, মানে এখানে লিম্ফোসাইট কম থাকে, গ্র্যানুলোমাই এপিথেলয়েড সেলই বেশি। ক্যাট স্ক্র্যাচ ডিজিজ, এখানে গ্র্যানুলোমার সাথে লিম্ফোসাইটের জায়গায় নিউট্রোফিল থাকে। আমি একটা পেশেন্টের পেয়েছি, পরে আমার ল্যাবের স্টাফকে বলেছি আপনি একটু পেশেন্টকে ফোন করে জিজ্ঞেস করেন তার কি কোনো পেট ক্যাট আছে কি না। সে ফোন করেছে এবং আছে, আসলেই আছে, এবং কয়েকদিন আগে
আঁচড়ও দিয়েছে। পরে আমাকে বললো, স্যার এটা কেমনে বুঝলেন? তো যেহেতু আমরা জানি এখানে নিউট্রোফিল এসেছে মানে এটা ক্যাট স্ক্র্যাচ। তারপরে ক্রন ডিজিজও গ্রানুলোমা পাওয়া যায়। সো আমরা এক্সাম্পলগুলো জানলাম। গ্রানুলোমা দুই ধরনের হয়, একটা হচ্ছে ফরেন বডি গ্রানুলোমা, একটা হচ্ছে ইমিউন গ্রানুলোমা। বডিতে কোনো ফরেন বডি ঢুকলে সাথে স্ট্যাল। আর ইমিউন গ্রানুলোমা হয় সাধারণত টিবিতে। আবার গ্রানুলোমার সাথে একটা জায়ান্ট সেল চলে আসে, একটাকে বলা হয় ফরেন বডি জায়ান্ট সেল, আর একটাকে বলা হয় ল্যাংহ্যান্স জায়ান্ট সেল। এটা আমি ডিটেলসে যাবো না, কারণ এটার কোনো ক্লিনিক্যাল সিগনিফিকেন্স নাই। তারপরেও কেন আলাদা করেছে জানি না, হয়তো পরীক্ষাতে একটা কোশ্চেন বাড়ানোর জন্য আলাদা করেছে। তো আর ইনফ্লামেশনে কিছু সিস্টেমিক এফেক্ট হয়। সিস্টেমিক এফেক্টটা কি? ফিভার, অ্যাকিউট ফেজ রিয়াকশন সাচ এস রেইজ টিএসআর, সি রিঅ্যাক্টিভ প্রোটিন, লিউকোসাইটোসিস, নিউট্রোফিল বাড়ে, তারপরে সেপসিস, তারপরে সাম আদার এফেক্ট সাচ এস চিলস, রাইগর, সমনোলেন্স, অ্যানোরেক্সিয়া, এগুলো সব সিস্টেমিক এফেক্ট। তাহলে অ্যাকিউট আর ক্রনিক আমরা কিন্তু দুটোই আমরা ডিফারেন্স করতে পারবো এখন। অ্যাকিউট ইনফ্লামেশন কি? শর্ট, ক্রনিক ইনফ্লামেশন প্রলং। অ্যাকিউট ইনফ্লামেশন টিস্যু ডিস্ট্রাকশন কম, ক্রনিক ইনফ্লামেশনের বেশি। ক্রনিক ইনফ্লামেশনের হলমার্ক কিন্তু তাহলে টিস্যু ডিস্ট্রাকশন। অ্যাকিউটের ছিল ইনক্রিজ ভাস্কুলার পারমেবিলিটি, ক্রনিকের হচ্ছে টিস্যু ডিস্ট্রাকশন। আরও ডিফারেন্স, অ্যাকিউটের সেল হচ্ছে নিউট্রোফিল, ক্রনিকের সেল হচ্ছে লিম্ফোসাইট। অ্যাকিউটে সাইন সিমটম মোর প্রমিনেন্ট, ক্রনিকের সাইন সিমটম লেস প্রমিনেন্ট। তাহলে আমরা কিন্তু 4-5টা এক্সাম্পল পেয়ে গেলাম, ডিফারেন্স পেয়ে গেলাম। তো শেষ, আমাদের ইনফ্লামেশন শেষ। খুব বেশি পড়া না, আশা করি আপনারা সময় আছে, আমরা একটু হিলিং রিপেয়ারও পড়বো। আশা করি আপনারা একটু পড়বেন, কারণ মেডিকেলে কিন্তু আপনার জিনিয়াস হওয়ার দরকার নেই। যে পরিশ্রম করবে সে পারবে। I was never a very intelligent boy, I was never a very talented person, but I worked the amount of work I should have done. I did that. তো মেডিকেলে আপনি যদি একটু হার্ড ওয়ার্কিং হন, আপনি জিনিয়াস না হলেও চলবে। আবার যদি আপনি জিনিয়াস হয়ে বসে থাকেন তাহলেও লাভ নেই। কারণ আমরা যারা মিডল ক্লাস বা লেস অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলির, আমাদের কিন্তু পড়াশোনা করাটাই বেস্ট ওয়ে। আপনি ডাক্তারি ছাড়া একটা পেশা দেখান যেখানে আপনি অনেস্ট ওয়েতে একটা ভালো লাইভলিহুড, ইভেন একটা ঈর্ষণীয় একটা ইনকাম আপনি করতে পারবেন। ডিসঅনেস্ট ওয়ে অনেক আছে, অনেস্ট ওয়েতে আর কোন প্রফেশনে আপনি এত ইনকাম করতে পারবেন? খুব বেশি অপশন কিন্তু নাই। ডাক্তারি ওয়ান অফ দ্য বেস্ট অপশন। যতই আমরা নেগেটিভ কথা বলি, অনেক নেগেটিভ কথা বলি, স্টুডেন্টদের মধ্যে হতাশা কাজ করে, কিন্তু যারা যেসব ডাক্তার খুব স্টাবলিশ ভালো আছেন, তারা কিন্তু আসলে খুব একটা এটা বলার সময় পান না যে তারা ভালো আছেন, তাই না? যারা আমরা জুনিয়র, তারাই গলা ফাটাই খুব বেশি। তো এই জন্য আমাদের জন্য আসলে পড়াশোনা করাটা ইজ দ্য বেস্ট অপশন। যদি আপনার বাপের অনেক টাকা থাকে, দ্যাট ইজ ডিফারেন্ট অল ওভার দ্য ওয়ার্ল্ড, তাই না? তাহলে আপনি পড়াশোনা না করলেও চলবে। বাট সাথে যদি আবার আপনার আত্মসম্মানও থাকে, বাপের টাকার সাথে যদি আপনার সেলফ রেসপেক্টও থাকে, তাহলে আবার আপনি পড়বেন। আচ্ছা, তাহলে ইনফ্লামেশন হয়ে গেল। ইনফ্লামেশনের পরে এখন সেল তো হিলিং হতে হবে, তাহলে আমরা হিলিং রিপেয়ারটা একটু করি। হোয়াট ইজ হিলিং? এটাকে যদি আমরা ডিফাইন করি, হিলিং ইজ ডিফাইন্ড অ্যাজ রিস্টোরেশন অফ টিস্যু আর্কিটেকচার অ্যান্ড ফাংশন আফটার এন ইনজুরি। সোজা কথায় আর্কিটেকচার অ্যান্ড ফাংশন যদি রিস্টোর করে, সেটাই আমরা হিলিং বলছি। এটা দুভাবে হতে পারে। নাম্বার 1, proliferation of the residual cell with maturation of stem cell. Number 2, deposition of connective tissue to form a scar. যেই টিস্যুর নিজের রিজেনারেটিভ ক্যাপাসিটি থাকে, সে রেসিডুয়াল সেল এবং স্টেম সেলকে প্রলিফারেট করে রিজেনারেট করে। যার এই ক্যাপাসিটি নাই, তার চারপাশ থেকে কানেকটিভ টিস্যু এসে ওই গ্যাপটা ফিল করে। আগে প্রথমটাকে বলতাম রিজেনারেশন, আর পরেরটাকে বলতাম রিপেয়ার। এখন আসলে আলাদা করে বলি না, এখন একসাথে আমরা বলি হিলিং ও রিপেয়ার। আচ্ছা, আমাদের অনেক স্টুডেন্ট জয়েন করেছে। আমার ফার্স্ট ইয়ার একজন স্টুডেন্ট বলছে, আমাদের ফার্স্ট ইয়ার না, অ্যাকচুয়ালি আমার প্রথম চাকরির একজন স্টুডেন্ট বলছে, মিস আওয়ার টিউটোরিয়াল ক্লাস। আমি আসলে মিস করি। আমি লেকচার হিসাবে শুরু করেছিলাম। টিউটোরিয়াল ক্লাসে অনেক বেশি ইন্টারাকশন করা যায় স্টুডেন্টদের সাথে। একটু আপনাদের কোয়েশ্চেন, একটু আপনাদের কমেন্ট পড়ার চেষ্টা করছি। ইট উইল বি বেটার ইফ ইউ রিপিট দ্য ভাস্কুলার ইভেন্টস অ্যাগেন। বেশি তাড়াতাড়ি গিয়েছি। আচ্ছা, আই উইল রিপিট। শেষ করে নেই। আচ্ছা,
তো আমার সেই লেকচার লাইফের একজন স্টুডেন্ট কমেন্ট করেছে, তা আমিও আপনাদের আসলে মিস করি। ওই টিউটোরিয়াল টিচার হিসাবে অনেক ইন্টারাকশন করা যেত স্টুডেন্টদের সাথে, তাদের সুবিধা অসুবিধা বোঝা যেত। প্রফেসর হওয়ার পরে আসলে গ্যাপ হয়ে যায়, স্টুডেন্টরাও ইন্টারাকশন করে না, আমরাও করতে পারি না, অবভিয়াস অনেক বাইন্ডিং চলে আসে যেহেতু আমরা পরীক্ষা নেই। স্যার আপনাকে অনেক মিস করি, আপনাদের অনেক মিস করি সজীব, থ্যাংক ইউ। কজেস অফ নন ক্যাসেটিং গ্র্যানুলোমা, টিউবারক্লোসিস ছাড়া সবই নন ক্যাসেটিং গ্র্যানুলোমা, ওকে, অনলি টিউবারক্লোসিসই ক্যাসেটিং হয়। আচ্ছা, তো আমরা কন্টিনিউ করি। তাহলে এই সেলের রিজেনারেটিভ ক্যাপাসিটির উপরে সেলগুলোকে ভাগ করা যায়, তাই না? কেউ পারে কেউ পারে না। ল্যাবাইল, স্টেবল অ্যান্ড পারমানেন্ট। ল্যাবাইল সেল মানে হচ্ছে যেই সেলগুলা কন্টিনিউয়াস পলিফারেশন করতে থাকে, যেমন ওরাল ক্যাভিটি, স্কিনের এপিথেলিয়ামে, তারপরে সার্ভিক্স, ভেজাইনা, তারপরে ডাক্ট অফ এক্সোক্রাইন অর্গান সাচ এস প্যানক্রিয়াটিক ডাক্ট, বিলিয়ারি ডাক্ট, স্যালিভারি গ্ল্যান্ড ডাক্ট, এরা সবাই হচ্ছে ল্যাবাইল সেল। স্টেবল কি? যারা নর্মালি করে না বাট একটা ইনজুরিয়াস কন্ডিশনে, স্ট্রেসফুল কন্ডিশনে হোয়েন ইট ইজ নেসেসারি করতে পারে, যেমন লিভার, কিডনি। পার্শিয়াল হেপাটেক্টমি, ইউনিল্যাটারাল নেফ্রেক্টমি করলে কিন্তু কম্পেনসেটরি হাইপারপ্লেশিয়া হয়। তার সাথে ফাইব্রোব্লাস্ট, প্যানক্রিয়াস, এরা সবাই স্টেবল। আর পার্মানেন্ট মানে যারা কখনোই পারে না। দুইটাই আছে, ব্রেইন অ্যান্ড হার্ট, কার্ডিয়াক অ্যান্ড নিউরন। যদিও রিসেন্ট রিসার্চ বলে এরাও নাকি করে। আসলে যত রিসার্চ যাচ্ছে তত সব কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? নতুন নতুন অনেক কিছু শিখছি আমরা, জানছি। কোভিডই আমাদের ঘোল খেয়ে ছাড়ছে। তো এটার সবচেয়ে সুন্দর এক্সাম্পল হচ্ছে লিভার। এই প্রলিফারেশনে লিভারে কী হয়, এটা অনেক সময় কোয়েশ্চেন চলে আসে। আমরা যে ডেফিনেশনে যেটা পড়লাম সেই কথাটা এখানে বলে দিব, যে দুটা সিস্টেমে, একটা হচ্ছে প্রলিফারেশন অফ রেসিডুয়াল সেল উইথ ম্যাচুরেশন অফ স্টেম সেল, নাম্বার 2 ডিপোজিশন অফ কানেকটিভ টিস্যু। লিভারের ক্ষেত্রে এইটা বাদ দিব, আমরা শুধু প্রলিফারেশন অফ রেসিডুয়াল সেল অ্যান্ড ম্যাচুরেশন অফ স্টেম সেল, এই দুইটার মাধ্যমে লিভার সেলের রিপপুলেশন হয়। এটা অনেক সময় জিজ্ঞেস করি। আর যদি কানেকটিভ টিস্যু এসে স্কার ফর্মেশন হয়, এটার স্টেপগুলো আমাদের একটু জানতে হবে। 1 নম্বর স্টেপ হচ্ছে অ্যানজিওজেনেসিস, 2 নম্বর স্টেপ হচ্ছে গ্র্যানুলেশন টিস্যু, 3 নম্বর স্টেপ হচ্ছে টিস্যু রিমডেলিং। এর মধ্যে গ্র্যানুলেশন টিস্যুটা, দিস ইজ দ্য হলমার্ক অফ হিলিং। আমরা আরেকটা হলমার্ক পেয়ে গেলাম, দিস ইজ দ্য হলমার্ক অফ হিলিং। এইটা আমাদের অনেক সময় শর্ট নোট আসে। গ্র্যানুলেশন টিস্যু কি? দিস ইজ এ পিঙ্ক, সফট, গ্র্যানুলার, ইনসেন্সিটিভ টু টাচ অ্যান্ড ব্লিডস অন টাচ। অনেকগুলা গ্রস ফিচার পেয়ে গেলাম। মাইক্রোস্কোপিক্যালি আমরা এখানে পাবো প্রলিফারেটিং ফাইব্রোব্লাস্ট, কানেকটিভ টিস্যু, হেয়ার লুপ প্যাটার্ন অফ নিউলি ফর্ম ক্যাপিলারিস। তাহলে গ্রস মাইক্রোস্কোপিক দুইটাই জেনে গেলাম। গ্র্যানুলেশন টিস্যু কি? ইটস দ্য হলমার্ক অফ হিলিং অর রিপেয়ার। এরপরে আপনাদের রিটেন ভাইবা সব ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন চলে আসবে, হোয়াট আর দ্য ফ্যাক্টরস দ্যাট এফেক্ট উন্ড হিলিং। ফ্যাক্টরসের নাম শুনলে আপনারা বুঝবেন যে এটা হেল্প করবে নাকি কমিয়ে দিবে। যেমন 1 নম্বর ইনফেকশন, টিস্যু পারফিউশন, ডায়াবেটিস, স্টেরয়েড, ফরেন বডি, মেকানিক্যাল ফ্যাক্টর, যত নড়াচড়া করবে তত হিলিং কম হবে, এক্সটেন্ট অফ ইনজুরি, তারপরে লোকেশন অফ ইনজুরি, বডির ইন্টারনালি পেরিটোনিয়াল ক্যাভিটি বা এসব জায়গায় যে লোকেশনে, এগুলার হিল হওয়া একটু কঠিন। তাহলে আমরা কিন্তু অনেকগুলো ফ্যাক্টর পেয়ে গেলাম, তাই না? ইনফেকশন, নিউট্রিশন, পারফিউশন, ডায়াবেটিস, স্টেরয়েড, ফরেন বডি, মেকানিক্যাল, লোকেশন, টাইপ অ্যান্ড এক্সটেন্ট অফ ইনজুরি। নাম থেকেই বুঝি কোনটা কী করবে। ইনফেকশন হলে দেরি হবে, ডিলে হবে। পারফিউশন ভালো না হলে ডিলে হবে, ডায়াবেটিসের জন্য ডিলে হবে। আর স্টেরয়েডের জন্যও কিন্তু ডিলে হবে। স্টেরয়েড ইজ এ পোটেন্ট অ্যান্টি ইনফ্লামেটরি। আমাকে একজন কোয়েশ্চেন করেছিল যে স্টেরয়েড যদি সেল কাউন্ট বাড়ায়, আমার লিউকেমিয়া লেকচারে বলেছিলাম স্টেরয়েড কিন্তু সেল কাউন্ট বাড়ায়, প্লাটিলেট কাউন্ট বাড়ায়, নিউট্রোফিল কাউন্টও বাড়ায়। তো আমাকে জিজ্ঞেস করেছিল তাহলে স্টেরয়েড কীভাবে ইমিউনোসাপ্রেশন করে। দ্য অ্যান্সার ইজ প্রলং ইউজ অফ স্টেরয়েড কজেস সিকোয়েস্ট্রেশন অফ অ্যান্টিজেন, হেল্পার টি সেল, সিকোয়েস্ট্রেশন অফ হেল্পার টি সেল। হেল্পার টি সেল না থাকার কারণে অ্যান্টিজেন প্রেজেন্টেশন হয় না, অ্যান্টিবডি তৈরি হয় না। সো প্রলং ইউজ অফ স্টেরয়েড ইজ এ ইমিউনোসাপ্রেশন, বাট steroid is also a very potent anti-inflammatory drug. একজন কমপ্লিকেশন অফ উন্ড হিলিং জানতে চেয়েছেন। আমরা কমপ্লিকেশন উন্ড হিলিংয়ে আসছি, সিরিয়ালি যেহেতু যাচ্ছি। ফ্যাক্টরসের পরে আমরা জানবো আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, হিলিং বাই প্রাইমারি ইন্টেনশন অ্যান্ড সেকেন্ডারি ইন্টেনশন। আপনি নিজে নিজে একটা কাট ইঞ্জুরি করলেন, যে মেয়েরা মনের দুঃখে ঝগড়া করে হাতের মধ্যে কাটে না, এভাবে 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 অনেকগুলো কাটে, মনে হয় লিপস্টিকের দাগ দিয়েছে। এগুলো হচ্ছে সব তারা জানে যে এটা প্রাইমারি ইন্টেনশনে হিলিং হয়ে যাবে, এই জন্যই তারা বারবার কাটে।
এটা কি শার্পলি ইনসাইজড wound, there is minimum tissue debris, minimum bleeding, minimum hemorrhage, and the margins are closely opposed. এইরকম ক্ষেত্রে হবে হিলিং বাই প্রাইমারি ইন্টেনশন। অ্যান্ড when there is a extensive wound, extensive injury, there is a gaping wound, there is massive hemorrhage and tissue necrosis, এটা হবে হিলিং বাই সেকেন্ডারি ইন্টেনশন। আমরা যদি দুইটার স্টেপগুলো একটু পড়ি তাইলেই বুঝতে পারবো। আপনারা মনে রাখবেন প্রাইমারি ইন্টেনশনের মেইন রোল প্লে করে এপিডার্মিস, কোলাজেন অ্যান্ড গ্র্যানুলেশন টিস্যু। প্রথমে কি হয়, এখানে একটা স্ক্যাপ, প্রাইমারি ইন্টেনশনে যখন হিলিং হয় এখানে একটা স্ক্যাপ ফর্মেশন হয়, ডিহাইড্রেশন হয়ে এই ব্লাড ক্লটটা একটা স্ক্যাব হয়ে যায়। তারপরে এখানে নিউট্রোফিল আসে, রিস্টোরেশন অফ এপিডার্মিস হয়। 3 দিনের মাথায় এখানে নিউট্রোফিলের জায়গায় ম্যাক্রোফেজ চলে আসে, গ্র্যানুলেশন টিস্যু চলে আসে। 5 দিনের মাথায় এখানে কোলাজেন ফাইবারগুলো ব্রিজিং করে ফেলে। বাই দ্য এন্ড অফ সেকেন্ড উইক এখানে ফাইব্রোব্লাস্ট প্রলিফারেশন হয়, ডার্ম ইডিমা ডিসিপিয়ার করে, অ্যান্ড বাই দ্য এন্ড অফ ফার্স্ট মান্থ দ্য টিস্যু রিগেইনস ইস টেনসাইল স্ট্রেংথ অ্যান্ড দেয়ার ইজ ফর্মেশন অফ সেলুলার কানেকটিভ টিস্যু। সো দিস ইজ হিলিং বাই প্রাইমারি ইন্টেনশন। অ্যান্ড হিলিং বাই সেকেন্ডারি ইন্টেনশন কি, এখানে এক্সটেন্সিভ যেহেতু ইঞ্জুরিজ, তো এখানে অনেক বেশি ব্লিডিং হবে, হেমোরেজ হবে, এখানে ম্যাক্রোফেজ আগেই চলে আসবে, তার সাথে গ্র্যানুলেশন টিস্যু হবে, এপিথেলিয়াল সেলের প্রলিফারেশন হবে, এখানে উন কন্ট্রাকশন হবে, কারণ এত বড় একটা উন, এটা কন্ট্রাক্ট না করলে জায়গা মতো আসবে না। অ্যান্ড স্কার হবে, এক্সটেন্সিভ স্কার। তাহলে আমি যদি দুটো ডিফারেন্স দিই, এর মধ্যে থেকে আপনারা লিখতে পারবেন হিলিং বাই প্রাইমারি ইন্টেনশনে হচ্ছে যে দ্য মার্জিনস আর ক্লোজলি অ্যাপোজ, সেকেন্ডারিতে মার্জিন গ্যাপিং। হিলিং বাই প্রাইমারি ইন্টেনশনে আপনার টিস্যু ডিস্ট্রাকশন, হেমোরেজ সব মিনিমাম, ওইখানে বেশি। এখানে নিউট্রোফিল আগে আসবে, ওখানে ম্যাক্রোফেজ চলে আসবে, এটা র্যাপিড হবে, ওটা স্লো হবে। এখানে উন কন্ট্রাকশন নাই, ওখানে সেকেন্ডারিতে উন কন্ট্রাকশন আছে। এখানে স্কার হলেও স্মল স্কার হবে, সেকেন্ডারিতে লার্জ স্কার হবে। সার্জিক্যাল উন্ড ইজ ডিপ, অবশ্যই সেকেন্ডারি, সার্জিক্যাল উন্ড অবশ্যই সেকেন্ডারি ইন্টেনশন এটা, এবং সেখানে ইন্টারভেনশন লাগবে, তাই না? সেটা কখনোই, যদি সার্জিক্যাল আপনি যদি খুব সুন্দর প্রাইমারি একটা ইনসিশন দেন, হিলিং বাই প্রাইমারি ইন্টেনশন মূলত যেটার জন্য আপনি হসপিটাল বা ডক্টরের অ্যাটেনশন নেবেন না, দ্যাট ইজ প্রাইমারি ইন্টেনশন হিলিং। যখনই আপনার ডাক্তার কাছে যাওয়া লাগছে, ইন্টারভেনশন লাগছে, দ্যাট ইজ ইউজুয়ালি সেকেন্ডারি। তো এই সব কিছু হতে যে আমাদের কারা রোল প্লে করছে, গ্র্যানুলেশন টিস্যু, কোলাজেন ফাইবার, আমরা একটু আগেই বললাম, দে প্লে দ্য সেন্ট্রাল, তার সাথে ফাইব্রাস টিস্যু। এখন দিজ আর দ্য কম্পোনেন্টস অফ হিলিং। এই কম্পোনেন্টগুলো যদি কম বেশি হয় তাহলেই কমপ্লিকেশনের শুরু। যদি কম হয় কি হবে? ডেফিসিয়েন্সি অফ রিপেয়ার কম্পোনেন্টস, উন ডেহিসেন্স, আলসার। আপনি সেলাই দিলেন, খুলে গেল, উন ডেহিসেন্স, আলসার। আপনি রিপেয়ার করলেন, কিছুদিন পরে ওই জায়গা থেকে পুষ বার হওয়া শুরু করলো, আস্তে আস্তে খুলে। যদি কম হয়, যদি বেশি হয়, এক্সেস ফর্মেশন হয়, 3টা জিনিস হবে, কিলয়েড, এক্সুবেরেন্ট গ্র্যানুলেশন, ডেসময়েড। কোলাজেন যদি বেশি আসে এটাকে বলে কিলয়েড বা হাইপারট্রফিড স্কার। এক্সুবেরেন্ট গ্র্যানুলেশন মানে হচ্ছে গ্র্যানুলেশন টিস্যু বেশি, এটা একটা নাম হচ্ছে প্রাউড ফ্লেশ, খুব প্রাউডভাবে সে উপরে ফুলে থাকে। ফাইব্রাস টিস্যু বেশি আসলে অ্যাগ্রেসিভ ফাইব্রোমেটোসিস, বা এটার একটা নাম হচ্ছে ডেসময়েড। সো আমরা কম বেশি সবই জানলাম। এছাড়া উইক স্কার, উন কন্ট্রাকশন, ইনফেকশন, এরকম আরও কিছু কমপ্লিকেশন হতে পারে। তাহলে আমাদের কিন্তু শেষ, মোটামুটি আমাদের পড়া শেষ। ইনফ্লামেশন, হিলিং, রিপেয়ার নিয়ে আমাদের এর বাইরে আমার মনে হয় না রিটেন প্রফে বা এমসিকিউতে কোনো কিছু লাগবে। আর এখন তো আপনারা সামনে ঈদের কেনাকাটা শুরু করবেন, যেহেতু সব কিছু খুলেই দিয়েছে, পড়াশোনার মুড আর এখন এত নাই। এতদিন লকডাউন করে আমরা যেহেতু খুলে দিলাম, মানে সারাদিন রোজা রেখে ইফতারের 10 মিনিট আগে 1 গ্লাস পানি খেলাম, কি আর ক্ষতি, তাই না? গার্মেন্টস খুলে দিয়েছে, শপিং মল খুলে দিয়েছে, মসজিদ খুলবে না কেন? আমার মতে ওগুলো খুলেছে টাকা কামানোর জন্য, ব্যবসার জন্য। আর মসজিদ হচ্ছে মানুষের কল্যাণের জন্য, তাই না? মুসলিমরা তো আর টাকা কামানোর জন্য ইসলাম ধর্ম পালন করে না, তারা করে মানুষের ভালোর জন্য, ফেইথের জন্য। তা আমি মনে করি যেটা ভালো আমরা সেটা করব, যেটা উচিত ইসলামের সেটাই করা উচিত। যদি এই ব্যাপারে আরও বুজুর্গ যারা, আরও নলেজেবল যারা, তারা আরও সঠিক মাসালা দিতে পারবেন। আমি কোনোভাবেই কম্পিটেন্ট না। তারপর বলে ফেললাম, যেহেতু বলার সুযোগ আছে, কথাবার্তা বলি, বেশি কথা বলি, বদ অভ্যাস। আচ্ছা, অ্যাকিউটে নিউট্রোফিল আর ক্রনিকে লিম্ফোসাইট, এর এক্সেপশনগুলো অবশ্যই আরেকবার বলবো। অ্যাকিউটে নিউট্রোফিল আসে, বাট অনেক সময় ক্রনিকেও নিউট্রোফিল আসে, যেমন অস্টিওমাইলাইটিস, স্মোকিং রিলেটেড লাং ইনজুরি, সিউডোমোনাস ইনফেকশন। ক্রনিকে লিম্ফোসাইট আসে। আবার ক্রনিক রিউমাটয়েড আর্থ্রাইটিসে
প্লাজমা সেল আসে, ক্রনিক এন্ডোমেট্রাইটিসে প্লাজমা সেল আসে, তারপরে যে কোনো অ্যালার্জিতে মাস্ট সেল ইওসিনোফিল আসে। লিম্ফোমার ব্রিডিং ডিসঅর্ডারের ক্লাস নিয়েন। আচ্ছা, আপনারা একটা কথা খুব জিজ্ঞেস করেছেন, আমি একটা এই সুযোগে অ্যান্সার দিয়ে দিই। লিউকেমিয়া লিম্ফোমার সম্পর্ক কি? একটা জিনিস খেয়াল করেন, লিউকেমিয়া কার ডিজিজ? ডাব্লিউবিসির ম্যালিগন্যান্সি। লিম্ফোমা কার ডিজিজ? ডাব্লিউবিসি লিম্ফোসাইটের ম্যালিগন্যান্সি। মাল্টিপল মায়োলোমা কার ডিজিজ? প্লাজমা সেলের ম্যালিগন্যান্সি। এই প্লাজমা সেল কিন্তু আসছে আবার বি লিম্ফোসাইট থেকে। তাহলে এরা সবাই হেমাটোলজিক্যাল ম্যালিগন্যান্সি, এরা সবাই লিম্ফোসাইট থেকেই ঘুরে ফিরে উঠছে। বাট যখন এটা ব্লাডে হয়, বোন ম্যারোতে থাকে, এটাকে বলি লিউকেমিয়া। যখন এটা লিম্ফ নোডে হয়, এটাকে বলি লিম্ফোমা। যখন এটা চেঞ্জ হয়ে প্লাজমা সেল হয়ে ম্যালিগন্যান্ট হয়, তখন এটাকে বলি মাল্টিপল মায়োলোমা। এদের রুট একই, বাট ডিউ টু অর্গান অফ ইনভলভমেন্ট, ডিউ টু প্রেজেন্টেশন অ্যান্ড ডিউ টু ট্রিটমেন্ট প্ল্যানিং, এদেরকে আমরা আলাদা ডিজিজ হিসেবে ট্রিট করি। ঠিক আছে? আমি তো কিছু কিনবো না ডিসাইড করেছি, কে জানি। আচ্ছা, ভেরি গুড। কিছু না কিনে ওই টাকা আপনারা গরিব মানুষদের হেল্প করুন, তাই না? এবার ঈদে আমরা ড্রেস না কিনে সেই টাকা আমরা কিছু গরিব মানুষদের দিয়ে দিই। আমাদের ফ্যামিলি থেকে আমরা করছি, আপনারাও করুন। এভাবেই আমরা এবার ঈদ পালন করি। জেনেটিক্সের ক্লাস, আচ্ছা। সেল ইঞ্জুরি ক্লাস, আচ্ছা। কিলয়েড হচ্ছে এক্সেসিভ কোলাজেন টিস্যু ডিপোজিশন, hypertrophic scar. What is the hallmark of chronic inflammation? Tissue destruction. That is the hallmark of chronic inflammation. Phases of granulation tissue formation. Granulation tissue formation এর phase নাই, phase হচ্ছে scar formation, angiogenesis, granulation tissue and remodeling. Granulation tissue আবার বর্ণনাটা আমাদের লাগবে, যে পিঙ্ক, সফট, গ্র্যানুলার, ইনসেনসিটিভ টু টাচ। আপনি টাচ করে, আপনি যখন সার্জারি ওয়ার্ডে কাজ করবেন, যখন আপনি ড্রেসিং করবেন, আমরা বার্ডেমে কাজ করতাম, আমরা প্রচুর ড্রেসিং করতাম। তো ড্রেসিং করতে করতে যখন দেখা যেত উনটা তো হলুদ 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 আলসারেটিং, সেখানে যখন গোলাপি গোলাপি টিস্যু আসে এবং তাজা, এবং যখন আমি একটু খোঁচা দিই, পেশেন্ট ব্যথা পায় না কিন্তু ব্লিড হয়, তখন আমরা বুঝি এটা গ্র্যানুলেশন টিস্যু আসছে, উনটা হিল করছে। আমাদের খুব ভালো লাগতো যে আমাদের কাজে দিচ্ছে। সো গ্র্যানুলেশন টিস্যু পিঙ্ক, সফট, গ্র্যানুলার, ইনসেনসিটিভ টু টাচ অ্যান্ড ব্লিডস অন টাচ। এবং মাইক্রোস্কোপিক্যালি এখানে পাবেন কোলাজেন, ফাইব্রোব্লাস্ট অ্যান্ড নিউলি ফর্ম ক্যাপিলারিস, লিকিং ক্যাপিলারিস। আর একটু কোয়েশ্চেন নেওয়ার চেষ্টা করছি। ইনসেনসিটিভ টু টাচ মানে ব্যথা লাগে না আর কি, ব্যথা লাগে না। আমরাও যদি একটু ইনসেনসিটিভ হইতে পারতাম, তাই না, গ্র্যানুলেশন টিস্যুর মতো, লাইফটা ইজি হয়ে যেত। Skeletal muscle is not permanent, no. Cardiac muscle and neurons are permanent. So far, we know that. আর একটু কোয়েশ্চেন নেওয়ার চেষ্টা করি। গ্র্যানুলেশন টিস্যু সম্পর্কে আরেকবার বলা হয়েছে। এক্সেপশন কেসও আরেকবার বলেছি। হিলিং অ্যান্ড রিপেয়ারের ডিফারেন্স, এখন কিন্তু এটা ইন্টারচেঞ্জেবল টার্ম। একটা সময় বলা হতো রিজেনারেশন অ্যান্ড রিপেয়ার। রিজেনারেশন বলা হতো যখন পলিফারেশন অফ রিমেইনিং সেলস অ্যান্ড ম্যাচুরেশন অফ স্টেম সেল, এটাকে বলা হতো রিজেনারেশন। আর ডিপোজিশন অফ কানেকটিভ টিস্যু টু ফর্ম এ স্কারকে বলা হতো রিপেয়ার। এখন আর আলাদা করে বলি না এখন, কারণ দেখা গিয়েছে যে এটা ওভারল্যাপিং হয়, সব জায়গায় কম বেশি ওভারল্যাপিং হয়। আচ্ছা, সব কোশ্চেন আসলে মিস হয়ে যাচ্ছে। আপনাদের আরও কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন, অথবা আমরা শেষ করব। আরও কিছু ক্লাসের রিকোয়েস্ট আসছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তো আমরা চেষ্টা করবো সেই ক্লাসগুলো নেওয়ার। স্যার, প্রোস্টাগ্ল্যান্ডিন, প্রোস্টানয়েড, প্রোস্টাসাইক্লিন কনসেপ্টগুলো, আচ্ছা ওইটা আমি আরেকবার বলি তাহলে। প্রথমে কি সেল মেমব্রেনটা কি? একটা লিপিড মেমব্রেন। সেখানে ফসফোলাইপেজ এসে এটাকে ভাঙলো, লাইপেজ এসে এটাকে ভাঙলো, ভেঙে কি হলো, অ্যারাকিডোনিক অ্যাসিড হলো। অ্যারাকিডোনিক অ্যাসিডটা আবার মেটাবলিজ হবে দুইটা পাথওয়েতে, সাইক্লোঅক্সিজেনাস, লাইপোক্সিজেনাস। সাইক্লোঅক্সিজেনাস পাথওয়েতে হবে প্রোস্টাগ্ল্যান্ডিন, লিপোক্সান, প্রোস্টাগ্ল্যান্ডিন, থ্রম্বোক্সান। লাইপোক্সিজেনাসের পাথওয়েতে হবে লিউকোট্রিন, লিপোক্সান। সাইক্লোঅক্সিজেনাস পাথওয়েটাকে ইনহিবিট করে কক্স 1, কক্স 2, অ্যাসপিরিন, ইন্ডোমিথাসিন। ফসফোলাইপেজকে ইনহিবিট করে স্টেরয়েড।
এগুলো আমাদের অবজেক্টিভের জন্য লাগে। আর এদের কাজগুলো মনে রাখতে হবে যে প্রোস্টাগ্ল্যান্ডিন কী করে, ভেসোডাইলেশন ভাস্কুলার পারমিয়াবিলিটি করে, থ্রোম্বোক্সান কী করে, ভেসো কনস্ট্রিকশন করে, প্লাটিলেট অ্যাগ্রিগেশন করে, প্রোস্টাগ্ল্যান্ডিন একটু উল্টা। আবার থ্রোম্বোক্সানের সাথে মিলায় আপনি পড়বেন লিউকোট্রিন, সেও ভেসো কনস্ট্রিকশন করে, লিউকোট্রিন B4 কেমোট্যাক্সিস করে। আবার লিউকোট্রিনের সাথে আসে লিপোক্সান, এটা আবার উল্টায় দেন, কেমোট্যাক্সিস ও যেহেতু করে লিউকোট্রিন B4, তাহলে লিপোক্সান ইনহিবিট কেমোট্যাক্সিস, তার সাথে ইনহিবিট নিউট্রোফিল অ্যাডহেশন। নিওপ্লাসিয়ার ক্লাস নিলে ভালো হতো। নিওপ্লাসিয়া আমরা একটা ক্লাস নিয়েছি, এটা এক্সেসের গ্রুপে দেওয়া আছে। ও আরেকটা ইম্পর্টেন্ট কথা, আপনারা অনেকে আমাদের নোটস আমার ক্লাস নোটসগুলো চেয়েছেন, তো আমার সিস্টেমিক প্যাথোলজি আর হেমাটোলজির কমপ্লিট নোটস আছে, আমি যেটা দিয়ে ক্লাস নেই। তো সেটা ওই তারেক আর হাসিবকে দিয়ে দেওয়া হয়েছিল, আমার স্টুডেন্ট হাসিব আর এক্সেসের অ্যাডমিন তারেক। তো তারেক আমাকে জানালো যে আসলে অনেকে আপনারা যোগাযোগ করছেন, ওরা আলাদা আলাদা করে দিয়ে কুলিয়ে উঠতে পারছে না, তো ওরা এটাকে সম্পূর্ণ PDF করে গ্রুপে আপলোড করে দেবে। আমার সব লেকচারগুলো, সিস্টেমিক এবং হেমাটোলজি সব লেকচারগুলো ওরা PDF করে গ্রুপে আপলোড করে দেবে, আপনারা গ্রুপ থেকে নিয়ে নিতে পারবেন। অ্যাকিউট ইনফ্লামেটরি সেল, নেম অফ অ্যাকিউট অ্যান্ড ক্রনিক। অ্যাকিউটের জন্য হচ্ছে নিউট্রোফিল, ক্রনিকের জন্য হচ্ছে লিম্ফোসাইট, বাট ক্রনিকে খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে ম্যাক্রোফেজও। আপনি এটা সহজ একটা কোয়েশ্চেন করেছেন, কিন্তু থ্যাংক ইউ আপনাকে, কারণ এই কোয়েশ্চেনগুলো প্রফে যে হোয়াট ইজ দ্য ইভেন্ট অফ অ্যাকিউট ইনফ্লামেশন, ভাস্কুলার সেলুলার, হোয়াট ইজ দ্য সেল অফ অ্যাকিউট ইনফ্লামেশন, নিউট্রোফিল, এটাই অনেকে বলতে পারে না। মানে প্রফের সময় হয়তো একটা মাইন্ডসেট কাজ করে, তো ঠিক আছে, সহজটাই মনে রাখেন। ওই যে স্টেরয়েড অ্যান্টি ইনফ্লামেটরি হয়েও হিলিং কীভাবে, ওই যে বললাম স্টেরয়েড ইমিউনো সাপ্রেশন করে, এই জন্য এটা হিলিং রিডিউস করে। ইনফ্লামেশন তো অ্যাকচুয়ালি হিলিংয়ের দিকে নিয়ে যাওয়ার জন্য, তাই না? তো ইনফ্লামেশন স্টপ হলে কিন্তু হিলিংও স্টপ হয়ে যাবে। অ্যানিমিয়া ক্লাস, আচ্ছা অনেকগুলো ক্লাসের আসছে, আমরা এটা করবো। ভাস্কুলার ইভেন্ট রিপিট, আচ্ছা একটু রিপিট করে ফেলি, এটা বলা হয়নি। ট্রানজিয়েন্ট ভেসোকনস্ট্রিকশন, পারসিস্টেন্ট ভেসোডাইলেশন, ইনক্রিজ ভাস্কুলার পারমিয়াবিলিটি, স্ট্যাসিস, এই চারটা হচ্ছে ভাস্কুলার ইভেন্ট। এরপর থেকে শুরু হয়ে যাবে সেলুলার ইভেন্ট। প্যাথোজেনিসিস অফ কোভিড, সময় আছে, একটু ছোটো করে বলি। কোভিড কিন্তু মেনলি কী করে, আরবিসিকে অ্যাটাক করে, তাই না? আরবিসি আমাদের যে পোরফাইরিন, হিমোগ্লোবিনের যে পোরফাইরিন রিং, এটার সাথে যে বাইন্ড করে বসে থাকে, বসে কী করে, আয়রনটাকে বাইন্ড করতে দেয় না, এই জন্য এই ফ্রি আয়রনটা ব্লাডে চলে যায়, এই জন্য আয়রন রিলেটেড টক্সিসিটিগুলো হতে থাকে। আরও কি ঝামেলা হয়, এই আরবিসিটা তো ম্যাচিউর না, এটা তো ডেস্ট্রয় হয়ে যাবে, সেই সিগন্যাল যে রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম অ্যাক্টিভ হয়, সে কী করে, সে এটাকে ডেস্ট্রয় করার জন্য অনেক বেশি ম্যাক্রোফেজ তৈরি করবে। ম্যাক্রোফেজের জন্য মনোসাইট থেকে ম্যাক্রোফেজ আসে। সো কোভিড পেশেন্টে কিন্তু মনোসাইটোসিস পাওয়া যায়, সে অনেক বেশি মনোসাইট প্রোডাকশন, এদিকে আবার লিউকোপেনিয়া হয়, কারণ মনোসাইট প্রোডাকশন করতে যে অন্য প্রোডাকশন কমে যায়, তখন এই ম্যাক্রোফেজ চলে আসে। ম্যাক্রোফেজ এসে এটাকে এনগালফ করে কিল করার চেষ্টা করে, এবং ম্যাক্রোফেজটা কী করে, প্রচুর পরিমাণ সাইটোকাইন রিলিজ করে, এই জন্য একটা সাইটোকাইন স্টর্ম হয়ে যায় বডিতে। এটাই কিন্তু আলটিমেটলি এই যে অ্যাকিউট লাং ইঞ্জুরি, এআরডিএস করে, এই যে আলটিমেটলি ডিসিমিনেটিং ইন্টারভাস্কুলার কোয়াগুলেশন করে ফেলে। তো কোভিড অ্যাকচুয়ালি এক নম্বর, একদিকে যেমন হেমাটোলজিক্যাল ইনিশিয়েশন হচ্ছে, আলটিমেটলি ইট টার্নস ইন্টু অ্যান অ্যাকিউট ইনফ্লামেশন, ইটস এ ভেরি পোটেন্ট অ্যাকিউট ইনফ্লামেটরি ভাইরাস। এই জন্য কিন্তু আমরা মেকানিক্যাল ভেন্টিলেশন দিয়ে খুব বেশি সুবিধা করতে পারি না, কারণ আমরা ফোর্স করে অক্সিজেন দিচ্ছি ঠিকই, কিন্তু আমার ব্লাড অক্সিজেন ক্যারি করতে পারছে না। এই জন্য আমাদের ওই ড্রাগগুলোর উপর ডিপেন্ডেন্ট করতে হবে যারা আলটিমেটলি কোভিডকে বাইন্ড করতে দেবে না, যেমন হাইড্রোক্সিক্লোরোকুইন টু সাম এক্সটেন্ট, যাদের হার্ট কিডনি ডিসঅর্ডার নেই তাদের জন্য ভালো কাজ করেছে। এখন এই যে রেমডিসিভির চলে আসছে, ফ্ল্যাভিপিরাভির, আমাদের দেশে এখনও জানি না অ্যাভেলেবল হবে কি না, কবে হবে, আশা করতেই পারি। আমি শুনলাম যে একটা কোম্পানি নাকি শুরু করছে রেমডিসিভির প্রোডাকশন, আমার এক ফ্রেন্ড বললো, দাম হয়তো একটু হাই হবে। তো ইনশাল্লাহ আমরা কোভিডকে যদি বাইন্ড করতে না দিই, তাহলেই উই ক্যান উইন এগেনস্ট কোভিড।
তো একবার বাইন্ড হয়ে গেলে আসলে ওই ভেন্টিলেশন এগুলো খুব একটা এফেক্টিভ না। সেল ইনজুরি ক্লাস, হ্যাঁ ঠিক আছে, আমি ক্লাসের রিকোয়েস্টগুলো অবশ্যই আমরা রাখছি। রোল অফ ম্যাক্রোফেজ ইন ক্রনিক ইনফ্লামেশন, চারটা কথা আপনি যদি একদম মনে রাখতে না পারেন: ফ্যাগোসাইটোসিস, ইনফ্লামেশন, হিলিং রিপেয়ার, অ্যান্টি ইনফ্লামেশন। ম্যাক্রোফেজ যেমন ইনফ্লামেশন করে, হিলিংও করে, আবার অ্যান্টি ইনফ্লামেশনটাকে থামায়ও। ম্যাক্রোফেজের অনেক কাজ। সাউন্ড নট সাফিসিয়েন্ট, আল্লাহ এতক্ষণে বলতেছেন ক্লাস শেষ, সাউন্ড সাফিসিয়েন্ট ছিল না? আরেকজন বলেছে ইজ সাফিসিয়েন্ট। আচ্ছা, কাটাকাটি। সাপুরেশন অ্যান্ড অ্যাবসেসের ডিফারেন্স একই জিনিস। অ্যাবসেস ইজ সাপুরেশন ব্যারিড ইন এ কনফাইন্ড স্পেস, দ্যাট ইজ অ্যাবসেস। বেনিফিশিয়াল আর হার্মফুল এফেক্ট। বেনিফিশিয়াল এফেক্ট, রবিন্সের একটা কথা আছে, উইদাউট ইনফ্লামেশন